হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। কাহিনীর শুরুতে আমাদের মেন ক্যারেক্টার জিয়াং র্যান বলতেছিল, এমন একটা সময় ছিল যখন আমি আমার গার্লফ্রেন্ডের ভালোবাসার চক্করে একদম পাগল ছিলাম। আমার বন্ধুরা আমাকে বলেছিল, জিয়াং র্যান সাবধানে থাকবে, এই মেয়ে নিশ্চয়ই ধোকা দিবে। কিন্তু আমি আমার বন্ধুদের বলতাম আমার গার্লফ্রেন্ড এমনটা করতেই পারে না। কিন্তু আমার মনে হয় আমার এই বিশ্বাসটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি ওই মেয়েকে বিশ্বাস করেছি, আর এই কারণেই আমার সব বন্ধু ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। আমি যদি আমার বন্ধুদের কথা শুনতাম তাহলে নিশ্চয়ই ওরা এখনো জীবিত থাকতো, আর আমিও এরকম মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকতাম না। কিন্তু এই কুত্তার বাচ্চা, আমি যার জন্য এইসব করলাম, সেই আমাকে মরার জন্য এখানে ঝুলিয়ে রেখেছে। আর এখন আমার আর মৃত্যুর মধ্যে কয়েক ইঞ্চির দূরত্ব বাকি আছে। আর তখনই জিয়াং র্যানের গার্লফ্রেন্ড সিসুই বলে, জিয়াং র্যান, আমি আমার লাইফে অনেক বোকা দেখেছি, কিন্তু তোমার মতো বোকা ছেলে আর একটা দেখিনি। জিয়াং র্যান, তুমি কি একটা কথা জানো? তোমার বন্ধুদের মারার আমার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু তোমার বন্ধুদের একটাই সমস্যা ছিল, ওরা সবসময় তোমাকে আমার ব্যাপারে সতর্ক করে দিত। আমার সবসময় এটা মনে হতো যে ওরা নিশ্চয়ই একসময় আমার প্ল্যান ফ্লপ করে দিবে, কিন্তু তুমি এত বড় একটা মাথা মোটা ছিলে যে তোমার ভুলের কারণে তোমার সব বন্ধু মারা গেছে। জিয়াং র্যান, তোমার কেমন লাগতেছে তোমার সব প্রাণের বন্ধুদের মৃত্যুর কারণ হয়ে? ওই প্রাণের বন্ধু যারা তোমার জন্য মরার জন্যও রাজি ছিল। আর সত্যি কথা বলতে একভাবে তো এটাও মানতে হবে যে তুমি ওদের মৃত্যুর কারণ। জিয়াং র্যান বলে, কুত্তার বাচ্চা, তুই যেই কাজ করছিস এর জন্য তোর ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করতেছে। এখন আমার আফসোস হচ্ছে যে আমি তখন যদি ওই ভুলটা না করতাম আর তোকে অনেক আগেই মেরে ফেলতাম, তাহলে আজকে আমার বন্ধুরা জীবিত থাকতো। তখনই সিচুই ওর পাশে থাকা মোড়া লোকটাকে বলতেছিল, বস ক্যাং, আপনি তো দেখতেছেন এ কিভাবে আমার সাথে ব্যবহার করতেছে। আমি তো আপনাকে আগেই বলে দিয়েছিলাম যে এ আমার সামনে আসার সাথে সাথেই চিল্লাচিল্লি শুরু করবে। বস ক্যাং বলে, আরে আমার বাবু, এত টেনশন করতেছো কেন? তোমাকে একদম টেনশন করা লাগবে না। আর তাছাড়াও আমরা জিয়াং র্যানকে মৃত্যুর আগ পর্যন্ত টর্চার করবো। এই শালা জিয়াং র্যান যখন ধীরে ধীরে মরবে তখন একে দেখে আমরা অনেক মজা পাবো। এই শালা এটা কিভাবে ভাবলো যে ও তোমাকে বিয়ে করবে? আর তাছাড়াও জিয়াং র্যান, তোমাকে তো ধন্যবাদ বলাই লাগবে, কারণ তুমি তোমার বন্ধুদের জন্য কয়েক বছরের সাপ্লাইস জোগাড় করে রেখেছিলে, আর আজকে তোমার মৃত্যুর সাথে সাথে ওই সকল সাপ্লাইস আমরা পাবো। শুধুমাত্র তোমার এই সাপ্লাই গুলোর জন্য আমরা এই ওয়ার্ল্ডের মধ্যে অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারবো। সত্যি কথা বলতে তুমি আমাদের পেট ভরেছো, আর এখন আমরা তোমার ইউজ করে এই জম্বিগুলোর পেট ভরবো। এই কথা বলার সাথে সাথে ওরা জিয়াং র্যানকে নিচে ফেলে দিছে। জিয়াং র্যানকে দেখার সাথে সাথে ওইখানে থাকা সব জম্বি ওর উপর আক্রমণ করে দেয়। আমাদের মেইন ক্যারেক্টার জিয়াং র্যান ভাবতেছিল ধীরে ধীরে এই সকল জম্বি আমার বডিকে খাচ্ছে, আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমি ফিল করতে পারতেছি। মৃত্যুর আগে যে এক একটা শ্বাস নিচ্ছি আমি, আর এই এক একটা শ্বাসে আমার লাইফে করা এক একটা ভুলের কথা মনে পড়তেছে। ওই সব ভুলের কথা মনে পড়তেছে, যেই সব ভুলের কারণে শুধু আমার জান নয়, আমার বন্ধুদেরও জান গেছে। যদিও আমার বন্ধুরা জম্বি আর এদের বুদ্ধির কারণে মরেছে, কিন্তু আমার বন্ধুদের মৃত্যুর কারণ আমি নিজেকে মানি। যদি আমি ওইসব ভুল না করতাম তাহলে আজকে কারো কিছু হতো না। গড, আমি যদি লাইফে আরে একটা সুযোগ পাইতাম তাহলে এই কুত্তার বাচ্চাদের এমন একটা শিক্ষা দিতাম আর এমন ভাবে মৃত্যু দিতাম যেটা ওরা জীবনেও কল্পনা করতে পারবে না। এদের ধোকা দিতে অনেক মজা লাগে, তাই না? আমি ওদের বুঝাইতাম যে কাউকে ধোকা দেওয়া আর কাউকে নির্মম ভাবে মারা কাকে বলে। আর ঠিক পরের মুহূর্তে জিয়াং র্যান একদম অবাক হয়ে গেছিল, কারণ ও দেখতেছিল ওর আশপাশ একদম নর্মাল হয়ে গেছে। জিয়াং র্যান একদমই ঠিক ছিল, আর ওর বডির মধ্যে একটা সিঙ্গেল স্ক্র্যাচও ছিল না। আর জিয়াং র্যানের গার্লফ্রেন্ড সিচুই ওইখানে ছিল। সিচুই জিয়াং র্যানকে বলতেছিল, জিয়াং র্যান, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখনো কিসের জন্য অপেক্ষা করতেছো? তুমি তোমার প্রপার্টি আমার নামে কারো করো নাই এখনো। জিয়াং র্যান, মনে হয় তোমার ভালোবাসার মধ্যে একটুও সত্য নাই। যদি তোমার ভালোবাসার মধ্যে সত্যতা থাকতো তাহলে তুমি প্রপার্টির পেপারে সাইন করতে এতটা ভাবতে না। তুমি অনেক আগেই সাইন করে আমাকে পেপারস দিয়ে দিতে। জিয়াং র্যান ভাবতেছিল এখানে হচ্ছেটা কি, আর আমার কেন মনে হচ্ছে আমি এই সিনটা এর আগেও দেখেছি। তো এখানে আবার এমনটা হয় নাই তো যে গড আমার কথা শুনে নিয়েছে আর আমাকে জম্বির এরা আসার আগের কিছুটা আগের সময়ে পাঠিয়ে দিয়েছে? এই কুত্তার বাচ্চা সিসুয়ের জন্য আমি আমার আগের লাইফে অনেকগুলো প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম। আমার মম আর ড্যাড আমার জন্য যতগুলো প্রপার্টি রেখে গিয়েছিল আমি সবকিছু এর নামে করে দিয়েছিলাম। আমার সব টাকা পয়সা সিচুই ওর কাছে নিয়ে নিয়েছিল, আর আমার জন্য 1 টাকাও রাখেনি। এই কুত্তার বাচ্চা সিচুই আমাকে ফাঁসিয়ে আমার বন্ধুদেরকে আমার সামনেই মেরে ফেলেছে। আমাদের এই দুনিয়ায় এমন একটা ভাইরাস ছড়িয়ে গেছিল যার কারণে সব লোক জম্বির মধ্যে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছিল। এই ওয়ার্ল্ড ধীরে ধীরে একটা জম্বির এরার মধ্যে এগিয়ে যাচ্ছিল। এই জম্বির এরা সম্পর্কে না জানার কারণে বেশিরভাগ হিউম্যানই মরে গেছে। শুধুমাত্র ওই সকল লোকে সার্ভাইভ করতে পেরেছিল যারা অনেক কেয়ারফুল আর লাকি ছিল। জম্বির এরাতে সার্ভাইভ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের অনেক প্রয়োজন হবে। শুধুমাত্র বন্ধুরাই ছিল যে ওই সময়ের মধ্যে আপনার পাশে থাকবে। আর আমার কাছে এরকম ভরসা করার মতো অনেক বন্ধু ছিল, আর আমরা সবাই মিলে একটা সেফ জোন ক্রিয়েট করেছিলাম, আর ওইখানে অনেকগুলো খাবার নিয়ে এসেছিলাম। আর এই জম্বির এরার মধ্যে আমরা এমন একটা জায়গা তৈরি করেছিলাম যেখানে আমরা সবাই সার্ভাইভ করতে পারতাম। আর সত্যি কথা বলতে জম্বি থাকার পরেও আমাদের সাথে কোনো কিছু খারাপ হচ্ছিল না। আমরা সব বন্ধু মিলে একসাথেই চলছিলাম আর অনেক ভালোভাবেই চলছিলাম। কিন্তু একদিন হঠাৎ এই কুত্তার বাচ্চা সিচুই আমাদের এইখানে আসে। সিচুই অনেক ইনোসেন্ট অ্যাক্টিং করে আমাকে পুরনো কথা মনে করিয়ে দেয়, যাতে আমি ওকে কোনো না কোনো ভাবে এই অ্যাপোক্যালিপস থেকে ওকে সেভ করতে পারি। কিন্তু আমি ছিলাম সবচেয়ে বড় একটা পাগল। আমার মনে সিচুই এর জন্য এখনো ফিলিংস ছিল। আমার বন্ধুরা আমাকে বলেছিল যে এখানে বাইরের কোনো লোককে এন্টার করানো একদমই উচিত হবে না। আমরা এখানে একদমই জানি না যে ওরা কোন মতলব নিয়ে এখানে এসেছে। আমি ওদের বলেছিলাম যে একদম টেনশন করবে না, এ আমাদের একদমই ধোকা দিবে না। আর সেই সাথে আমি সিচুইকে সেফ জোনে নিয়ে নিয়েছিলাম। সিচুইয়ের ভালোবাসায় আমি এতটা পাগল হয়ে গেছিলাম যে আমি এই সেফ জোনের চাবিও ওকে দিয়ে দিয়েছিলাম। আমি সিচুইকে বিশ্বাস করতাম যে ও আমাকে কখনো ধোকা দিবে না। কিন্তু এক রাতে সিচুই গেট খুলে দেয় আর বস ক্যাং আর ওর লোকেদের ভেতরে নিয়ে আসে। বস ক্যাং অনেক খারাপ
একটা লোক, যে জম্বির জন্য নয় মানুষের জন্য অনেক খারাপ একজন লোক। জম্বির এরার মধ্যেও যারা কোনোভাবে বেঁচে ছিল ওই লোকেদের কাছ থেকে রিসোর্সেস ছিনিয়ে নিত আর ওদের মেরে ফেলতো। আর তোমরা যদি এখন দেখো যে সিচুই এখানে কি করার জন্য এসেছে, তাহলে তোমরা বুঝতেই পারবে যে এ কত বড় একটা লোভী। সিচুই বলে, জিয়াং র্যান তুমি কি ভাবতেছো? আমি কখন থেকে তোমার সাথে কথা বলতেছি, কিন্তু তুমি আমার কথার একটাও রিপ্লাই দাওনি। দেখো আমি তোমাকে একটা ক্লিয়ার কথা বলে দেই, যদি তুমি $4 লাখ কম দাও তাহলে ব্রাইট প্রাইসে এটা একদম অ্যাকসেপ্ট হবে না। আপনাদেরকে একটা কথা কনফার্ম করে দেই, আমাদের বাংলাদেশে যেমন ছেলেদেরকে যৌতুক দেওয়া হয় তেমনি চায়নাতে মেয়েদেরকে যৌতুক দেওয়া হয়, আর ওইটাকে বলা হয় ব্রাইট প্রাইস। আর তারপর সিচুই বলতেছিল, তুমি যদি এর থেকে $1 কম দাও তাহলে আমি অন্য কাউকে বিয়ে করে নিব, আর তুমি এখানে ফকিরের মতো বসে থাকিও। জিয়াং র্যান ভাবতেছিল, এই কুত্তার বাচ্চার এত বড় সাহস যে এখনো আমার সামনে এ দাঁড়িয়ে আছে। আমার তো মন চাচ্ছে আমি এখনই একে মেরে ফেলি, কিন্তু না, আমি একে এখন মারবো না। একে যদি আমি এখন মেরে ফেলি তাহলে আমার জন্য একটা সমস্যার সৃষ্টি হবে, আর কিছুদিন পরেই তো জম্বির এরা শুরু হবে, আর তখনই আমি একে তিলে তিলে মারবো। সিচুই, তোকে যতদিন বেঁচে থাকার তুই ভালোভাবে বেঁচে নে আর ভালো ভালো খাবার খেয়ে নে, কারণ জম্বির এরা যখন শুরু হবে আমি তোর লাইফ জাহান্নাম করে দিব। আমি তোর লাইফ এতটাই খারাপ করে দিব যে তুই ওটা সহ্য করতে পারবি না, আর আমার কাছে তুই মৃত্যুর জন্য ভিক্ষা চাইবি। সিচুই জিয়াং র্যানকে বলে, জিয়াং র্যান আমি তোমাকে 1 সপ্তাহের সময় দিচ্ছি, তুমি 1 সপ্তাহের মধ্যে $4 লাখ জোগাড় করবে, আর না হলে আমাকে বিয়ে করার কথা একদমই ভুলে যাইও। কিন্তু তখনই জিয়াং র্যান সিচুইকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয় আর ওকে বলতেছিল, আচ্ছা তুমি এখন যাও তো এখান থেকে, আমি অলরেডি তোমার অনেক কথা শুনে ফেলেছি, আর এখন তোমার একটা কথা আমাকে ভালো লাগতেছে না। সিচুই বলে, জিয়াং র্যান তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি আমার সাথে কি করতেছো? তুমি আমাকে বাইরে বের করে দিলে ঘর থেকে, তোমার এই ব্যবহারের জন্য আমি তোমার সাথে বিয়ে করতেও মানা করে দিতে পারি, জানো কি তুমি? কিন্তু ওইখানেই আমরা দেখতে পাই জিয়াং র্যান দরজা বন্ধ করে দিয়েছে। সিচুই ভাবতেছিল এখানে হচ্ছেটা কি, জিয়াং র্যান তো এর আগে আমার সাথে এরকম ব্যবহার করেনি কখনো, শুধুমাত্র বিয়ে না হওয়ার কথা শুনে ও অনেক ভয় পেয়ে যেত, আর আজকে ও আমাকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। আর ভেতরে জিয়াং র্যান বলতেছিল, তো ফাইনালি এই ঘরের মধ্যে একটু শান্তি এলো। আমার ঘরের মধ্যে ওই কুত্তার বাচ্চাকে দেখে আমার রাগ আরো বেড়ে যাচ্ছিল। তারিখ দেখার পর জিয়াং র্যান বলতেছিল, অ্যাপোক্যালিপস স্টার্ট হওয়ার আরো 1 মাস বাকি আছে, এই অ্যাপোক্যালিপসের জন্য আমাকে নিজেকে তৈরি করে নিতে হবে, কারণ আগের বারের মতো আমি ভুল করে আর শিখতে চাই না। আমি প্রথম থেকে অনেক সতর্ক থাকবো যাতে আমার কোনো সমস্যা না হয়। আর তখনই জিয়াং র্যান একটা আওয়াজ শুনতে পায়, ওয়েলকাম হোস্ট জিয়াং র্যান। আর এই কথাটা শোনার পর আপনারা হয়তো বুঝে গেছেন যে এটা কিসের আওয়াজ ছিল। ইয়েস, আপনারা ঠিকই ভাবতেছেন, এটা সিস্টেমের আওয়াজ ছিল। এই আওয়াজ শোনার পর জিয়াং র্যান একদমই অবাক হয়ে গেছিল। জিয়াং র্যানের সামনে একটা সিস্টেম চলে আসে আর ও বলতেছিল, আপনি এখানে অ্যাপোক্যালিপস সিস্টেম অ্যাক্টিভেট করেছেন। সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে এখানে আপনাকে নতুন টাস্ক দেওয়া হয়েছে, তো এই টাস্কগুলো আপনি তাড়াতাড়ি কমপ্লিট করুন। ওইখানে টাস্ক দেওয়া ছিল যে 1 মাস পরে হয় অ্যাপোক্যালিপসের জন্য জিয়াং র্যানকে এখন থেকেই তৈরি হতে হবে। সর্বপ্রথম আপনাকে আপনার জন্য একটা বড় জায়গা কিনতে হবে, আর দ্বিতীয়ত আপনাকে 1 বছরের সাপ্লাইস একসাথে যোগ করতে হবে, আর রেওয়ার্ড স্বরূপ আপনি এখানে 10 পয়েন্ট পাবেন, আর পরে আপনি সিস্টেম স্টোরে এই পয়েন্ট দিয়ে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন। জিয়াং র্যান বলতেছিল, এটা তো অনেক অবাক করা ব্যাপার, আমি একটা সিস্টেম অ্যাওয়েকনিং করে ফেলেছি। সত্যিই তো আমার সামনে একটা ইন্টারফেস চলে এসেছে যে টাস্ক করলে আমি রিওয়ার্ড পাবো। তো সর্বপ্রথম আমাকে এটা চেক করা উচিত যে পয়েন্ট দিয়ে আমি কি কি কিনতে পারবো। জিয়াং র্যান যখনই সিস্টেম স্টোর অ্যাক্টিভেট করে তখনই ওইখানে ও স্ট্রেংথ এনহ্যান্সমেন্ট পোর্শন দেখতে পায়, আর ওটা ছিল 20 পয়েন্টের, আর সাথে ওইখানে একটা সার্ভাইভাল কিট ছিল, ওটা ছিল 2 পয়েন্টের, আর ওইখানে ছিল প্রোটাগনিস্ট সাপ্লাই বক্স, আর ওটা ছিল 10 পয়েন্টের। আর এইখানে প্রোটাগনিস্ট মানে হচ্ছে মেইন ক্যারেক্টার, তার মানে মনে হয় এই বক্সটা শুধুমাত্র মেইন ক্যারেক্টারের জন্য। আর এইখানে যদি এই স্টোর রিফ্রেশ না হয় তাহলে আপনি 2 পয়েন্ট ব্যবহার করে নিজে থেকে রিফ্রেশ করতে পারবেন। কিন্তু তখনই আমরা দেখতে পাই জিয়াং র্যানের পেট থেকে আওয়াজ আসছিল। জিয়াং র্যান বলতেছিল, হ্যাঁ আমার মনে পড়েছে, আমি ওই কুত্তার বাচ্চাকে ব্রাইট প্রাইস দেওয়ার জন্য আমি একবেলা না খেয়ে পর্যন্ত কাজ করছিলাম যাতে আমি টাকা জোগাড় করতে পারি, আর অনেকদিন যাবত ঠিক মতো না খাওয়ার কারণে আমি অলরেডি অনেক উইক হয়ে গেছি। আগের লাইফে আমি কত বড় একটা গাধা ছিলাম যে সিচুইয়ের মতো একটা মেয়েকে আমি পছন্দ করেছিলাম। তারপর আমরা দেখতে পাই জিয়াং র্যান ফুড ডেলিভারি অ্যাপ ওপেন করে, আর ও বলতেছিল 1 মাস পরে তো জম্বির এরা শুরু হয়ে যাবে, তো কেননা যত ভালো খাবার আছে সবকিছু আমি খেয়ে নেই, আর জম্বির এরা শুরু হওয়ার পর তো লিমিটেড রিসোর্স থাকবে, তখন আমাকে তো ভেবেচিন্তে খেতে হবে। আমি অনেকদিন যাবত ঠিক মতো খাবার খাইনি, তো আমি আজকে অনেক খাবার অর্ডার করবো। আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জিয়াং র্যানের বাড়িতে অনেকগুলো খাবার চলে এসেছে। জিয়াং র্যান বলতেছিল, এই সব কিছু আমি একটা 5 স্টার রেস্টুরেন্ট থেকে আনিয়েছি। সত্যি আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই সকল খাবার দেখতেই অনেক টেস্টি লাগতেছে। এই রেস্টুরেন্টের একটা খাবারের মূল্য $300। তো আমিও তো টেস্ট করে দেখি এই খাবারগুলো খেতে কেমন। যখনই জিয়াং র্যান এই খাবারগুলো টেস্ট করে ওই খাবারগুলো ওকে অনেক ভালো লাগে। জিয়াং র্যান বলতেছিল, এই খাবারগুলো তো অনেক টেস্টি, আমি আমার পুরো লাইফে এরকম খাবার কখনো খাইনি। তাই তো আমি ভাবি খাবারের এত দাম হওয়ার পরেও এই রেস্টুরেন্ট এত চলে কি হবে, কারণ এদের খাবারের মধ্যে একটা আলাদা টেস্ট আছে। আর তারপর আমরা দেখতে পাই জিয়াং র্যান অনেক স্পিডে খাবার খেতে শুরু করে। জিয়াং র্যান বলতেছিল, আমি এই খাবারগুলো খাওয়ার জন্য একদম ওয়েট করতে পারবো না। আর তখনই জিয়াং র্যানের ফোনে একটা কল আসে। জিয়াং র্যান বলতেছিল, এখন কে আবার কল করলো যে খাবার খাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করতেছে। জিয়াং র্যান বলতেছিল, ও আচ্ছা আচ্ছা, তো এই কুত্তার বাচ্চা ছিচুই ওর বন্ধুর কাছে গেছে কাঁদতে কাঁদতে, আর এখন ওর বন্ধু আমাকে ফোন করে এটা বলবে যে আমি এটা করিনি ওটা করিনি। আর সিচুই আমাকে ওর বয়ফ্রেন্ড বানিয়ে আমার উপর অনেক বড় একটা উপকার করেছে। সত্যি সিচুই আর ওর আশেপাশের লোকেরা একদম মাথা ব্যথার মতো। আচ্ছা ঠিক আছে, আমি ফোন উঠিয়ে দেখি ওই কি বলে। সিচুইয়ের ফ্রেন্ড ওকে চিল্লিয়ে বলতেছিল, জিয়াং র্যান এটা তোমার কি ধরনের ব্যবহার ছিল? তুমি সিচুইয়ের সাথে এমন ব্যবহার করছো যে ও আমার সামনে এসে কাঁদতেছে। সিচুই তোমাকে ভুল কি বলেছে? ও শুধু তোমাকে প্রুভ করতে বলেছে যে তুমি ওকে ভালোবাসো। এখানে ভুল কি আছে বলো? তুমি ওকে
তোমার ফ্যামিলির প্রপার্টি দিতে পারছো না, আর তুমি কিভাবে বলতে পারো যে তুমি সিসুইকে ভালোবাসো? তুমি তো সিসুইয়ের থেকে তোমার ফ্যামিলির প্রপার্টিকে বেশি ভালোবাসো। সত্যি কথা বলতে সিসুই তোমার ফ্যামিলির প্রপার্টি একদমই চাইতো না, ও শুধুমাত্র তোমাকে টেস্ট করতেছিল। আর আফসোসের ব্যাপার হলো এটা, তুমি এই টেস্টে ফেল করে গেছো। তো এখন তুমি তোমার প্রপার্টির কাগজ আর $1 মিলিয়ন যদি নিয়ে আসো, আর তুমি যদি ওর সামনে হাঁটু গেড়ে মাপ চাও, তাহলে আমার মনে হয় ও তোমাকে মাফ করতে পারে। আর না হলে আমিও সিসুইকে এখানে কিছু বলতে পারবো না। এবার তো তোমার ব্রেকআপ কনফার্ম হয়ে যাবে। একবার মনোযোগ দিয়ে ভেবে দেখো, সিসুইকে তুমি ভালোবাসো, তুমি কি ওকে ছেড়ে দিতে চাও? ওর কথা শোনার পর জিয়াং র্যান চিল্লিয়ে বলতেছিল, তোমার সাহস কত বড়, তুমি আমার সামনে চিল্লিয়ে কথা বলতেছো? তোমার সিসুইয়ের মধ্যে অনেক তেল আছে। ও নিজেকে কি ভাবে? ও কোনো ঐশ্বরিয়া রায় নয় যে আমি ওর জন্য মরার জন্য রাজি হয়ে যাব আর ও টেস্ট পাস করব। দূরে গিয়ে মরশালি, তোর সাথে আমার কোনো লেনা দেনা নাই। সিচুয়ের ফ্রেন্ড জিয়াং র্যানকে বলে, জিয়াং র্যান তুমি আমার সাথে কিভাবে কথা বলতেছো? কিন্তু তখনই আমরা দেখতে পাই জিয়াং র্যান ফোন কেটে দিয়েছে। জিয়াং র্যান বলতেছিল, সিচুই আর ওর লোকেরা আমার পক্ষে বড় সমস্যা নয়, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার সিস্টেমের টাস্ক কমপ্লিট করতে হবে। বড় একটা জমি কেনার পর ওইখানে আমাকে একটা শক্তিশালী ঘর বানাতে হবে, একদম একটা রাজপ্রাসাদের মতো, যেটা পাহাড়ের আশেপাশে হবে, যেখানে অ্যাটাক করাও অনেক কঠিন হবে, আর ফরেস্ট আর পানিও অনেক কাছে থাকবে। শুধুমাত্র এইরকম করে সেট আপ করে আমি নিজেকে আর আমার বন্ধুদেরকে এই জম্বির এরা থেকে সেভ করতে পারবো। এই লাইফে আর আমি ওই সকল ভুল করবো না যেটা আমি আগের লাইফে করেছিলাম। তারপর আমরা দেখি জিয়াং র্যান প্রপার্টি কিনতে এসেছে। ওইখানে একটা মহিলা বলতেছিল, স্যার আপনি কি এখানে ঘর কিনতে এসেছেন নাকি ঘর ভাড়া নিতে এসেছেন? আপনি যেমনটা বলবেন আমি ওই রকম প্রপার্টি আপনাকে দেখাচ্ছি। জিয়াং র্যান বলতেছিল, তুমি ভুল বুঝতেছো, আমি ঘর কিনতে আসি নাই, আর আমি ঘর ভাড়া নিতেও আসি নাই। আর তখনই ওইখানে একটা লোক চলে আসে আর ও বলতেছিল, জিয়াওনিং তুমি ওইখানে কি করতেছো? তাড়াতাড়ি যাওয়ার পেছনে যে বক্স গুলো পড়ে আছে ওগুলো উঠিয়ে নিয়ে আসো, আজকে আমাদের অফিসে অনেকগুলো টয়লেট পেপার এসেছে। আর এই লোকটা ছিল রিয়েল এস্টেট কোম্পানির সেলস ম্যানেজার ঝু। জিয়াওনিং বলতেছিল, ম্যানেজার ঝু আমি এখানে একটা ক্লায়েন্টকে অ্যাটেন্ড করতেছি, তো এই জন্যই আমি ওই কাজটা এখন করতে পারবো না। ম্যানেজার বলতেছিল, জিয়াওনিং আমি তোমাকে বলেছিলাম না এই ধরনের কাস্টমারের উপরে একদম মনোযোগ দিবে না? সত্যিই তুমি কাজের ব্যাপারে কোনো কিছুই জানো না, তাড়াতাড়ি তুমি তোমার কাজে যাও, এই ধরনের কাস্টমার মনোযোগ দেওয়ার মতো একদমই নয়। জিয়াওনিং বলতেছিল, স্যার তবুও তো ইনি আমার ক্লায়েন্ট, তো এনার সাথে এরকম ব্যবহার করা একদমই উচিত হবে না। ম্যানেজার ঝু বলতেছিল, একবার মনোযোগ দিয়ে দেখো, এর কাপড় কত সস্তা, এ তো আমাদের রিয়েল এস্টেট কোম্পানির টয়লেট পেপারও অ্যাফোর্ড করতে পারবে না। তো একে দেখে তোমার কোন অ্যাঙ্গেল থেকে ক্লায়েন্ট মনে হচ্ছে? এর সাথে কথা বলে শুধু তোমার সময়ই নষ্ট হবে আর কিছুই হবে না। আর এই জন্যই আমি তোমাকে যেই কাজ করতে বলেছি চুপচাপ ওই কাজ করো। জিয়াং র্যান বলতেছিল, তুমি কি বলতেছো এসব? তুমি কি আমাকে কম ভাবতেছো নাকি? জিয়াং র্যানের কথা শোনার পর ম্যানেজার ঝু একদম অবাক হয়ে গেছিল। ম্যানেজার ঝু বলতেছিল, তুমি আবার কে? আর আমি তোমাকে কম ভাববো কেন? আর সত্যি কথা বলতে তোমার মতো আবর্জনার কথা আমার ভাবার সময় নেই। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তুমি যদি আমাদের কোম্পানির একটা টয়লেট পেপারও কিনতে পারো, আমি তোমাকে প্রমিস করতেছি যে টয়লেট থেকে বেরোনো গোল্ডেন জেলি আমি খাবো। জিয়াং র্যান বলতেছিল, ও আচ্ছা, তাহলে যদি তোমার গোল্ডেন জেলি খাওয়ার এতই শখ, তো এই ব্যাপারে আমি 100% সিউরিটি দিচ্ছি যে তোমাকে গোল্ডেন জেলি খেতেই হবে। তারপর ওই মহিলাকে জিয়াং র্যান বলতেছিল, মিস আমি এখানে কোনো ঘর কিনতে বা বেচতে আসিনি, আর আমি কোনো ঘর রেন্টেও নিতে আসিনি, কিন্তু আমি তোমাদের এখান থেকে একটা জমি কিনতে এসেছি। ওর কথা শোনার পর সবাই শখ হয়ে গেছিল, আর ওরা সবাই বলতেছিল, কি এই ছেলেটা একটা জমি কিনতে এসেছে? আমি এই রিয়েল এস্টেট কোম্পানিতে এই প্রথমবার শুনলাম যে কেউ জমি কিনতে এসেছে। এই ছেলেটা নিশ্চয়ই কোনো ছোটখাটো ছেলে হবে না, এ নিশ্চয়ই অনেক বড় লোক। তারপর জিয়াওনিং বলে, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমার এখানে আসুন, আমি জমির ব্যাপারে আপনাকে ডিটেলসে বলে দিচ্ছি। আমাদের রিয়েল এস্টেট কোম্পানিতে আপনার যে কোনো একটা জমি আপনার অবশ্যই পছন্দ হবে। ম্যানেজার ঝু বলতেছিল, বড় কথা তো সবাই বলতে পারে, কিন্তু আসল সমস্যা হচ্ছে যখন তুমি পেমেন্ট করবে তখন। আমি এই জিনিসটা একদমই মানতে পারি না যে এই ছেলেটার কাছে অতগুলো টাকা থাকবে, এ নিশ্চয়ই এখানে চাপা মারতেছে, আর যখন পেমেন্ট করার সময় আসবে তখন বলবে একটা জমিও আমার পছন্দ হয়নি। তারপর জিয়াওনিং বলতেছিল, স্যার এই দেখুন আমাদের কাছে এই সব জমি আছে, আপনি এখানে একটা একটা করে দেখেন, আমি ওর ডিটেলস গুলো আপনাকে বলে দিচ্ছি। আমার বিশ্বাস এখানে কোনো না কোনো একটা জমি আপনার পছন্দ হবে। জিয়াং র্যান বলতেছিল, মিস আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি যে আমাকে কোন ধরনের জমি প্রয়োজন, আর এইভাবে আপনারও টাইম ওয়েস্ট হবে না আর আমারও টাইম ওয়েস্ট হবে না। জিয়াওনিং বলতেছিল, আচ্ছা স্যার আপনি বলুন, আমি আপনাকে ওই রকমের জমি দেখাচ্ছি। তারপর জিয়াং র্যান বলতেছিল, আমাকে এমন একটা জমি প্রয়োজন যেখানে আশেপাশে মাউন্টেন আর রিভার হবে, আর সেই কারণে ভবিষ্যতে যাতে পানির কোনো সমস্যা না থাকে, আর ওই জমিটা এমন জায়গায় হবে যেখান থেকে ট্রান্সপোর্টেশনও অনেক সহজ হবে, আর ওই জায়গাটা ফরেস্টের অনেক কাছে থাকতে হবে। আমি ওইখানে একটা ফ্যাক্টরি বানাবো, আর সাথে আমার ঘরও ওইখানে বানাবো, আর ওই জায়গাটাকে অনেক বড় হওয়া লাগবে। তারপর জিয়াওনিং বলতেছিল, স্যার আপনি শুধু 2 মিনিট অপেক্ষা করুন, আমি দেখে আপনাকে জানাচ্ছি যে আমাদের কাছে এই রকমের জমি আছে কি নাই। ওইখানেই ম্যানেজার ঝু বলতেছিল, ইস্টার্ন ডিস্ট্রিক্টে তো আমাদের ওইখানে একটা প্লট আছে তাই না? ওই প্লটটা স্যার জিয়াং র্যানের সব ডিটেলস এর সাথে মিলে যায়। ওইখানে মাউন্টেনও আছে, রিভারও আছে, আর ওটা ফরেস্টের মাঝামাঝিই আছে, আর ওই জায়গাটাও অনেক বড়, তো ওইখানে ফ্যাক্টরি আর বাড়ি একসাথেই করা যাবে। ম্যানেজার ঝুর কথা শুনে জিয়াওনিং অবাক হয়ে গেছিল, আরো বলতেছিল, ইস্টার্ন ডিস্ট্রিক্টের ওই জমিটা দেওয়া একদমই উচিত হবে না। আমি মানতেছি যে ওই প্লটটা অনেক বড়, কিন্তু ওটা টিলিপ টাউনে আছে, আমার মনে হয় না মিস্টার জিয়াং র্যান ওই প্লটটা পছন্দ করবে। আর ওইখানে তো আমরা ফ্যাক্টরি কনস্ট্রাকশন শুরু করেছিলাম, আর ওটা আনফিনিশ হয়ে পড়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমরা ওইখানে থাকা সব সমস্যার সমাধান না করতেছি ততক্ষণ পর্যন্ত ওই জমিটা বেচা একদমই ঠিক হবে না, এই কাজটা করা একদমই খারাপ হয়ে যাবে। তারপর ম্যানেজার যাও বলতেছিল, জিয়াওনিং তুমি এত ভাবতেছো কেন? তুমি এই পাগল ছেলেকে দেখতেছো না এ কি রকমের রিকোয়ারমেন্ট দিয়েছে তোমাকে? আজ পর্যন্ত এখানে যত লোক এসেছে কেউ এই ধরনের রিকোয়ারমেন্ট দেয়নি। এই ছেলেটা এখানে কোনো জমি কিনতে আসেনি, শুধুমাত্র এখানে প্রবলেম ক্রিয়েট করতে এসেছে, আর এই ধরনের লোকের সাথে আমার মতে এইভাবে ব্যবহার
করা উচিত। তারপর জিয়াং র্যান বলতেছিল, আমাকে একটা কথা বলো, ইস্টার্ন ডিস্ট্রিক্টে যে প্লটটা আছে আর আমি তোমাকে যে ডিটেলস গুলো দিয়েছিলাম তা কি একবারে মিলে গেছে? সত্যি কি ওই জায়গাটা অনেক বড় আর ওইখানে মাউন্টেন আর রিভারও আছে? ওর কথা শোনার পর জিয়াওনিং বলতেছিল, স্যার এটা একদম সত্যি কথা, ওই জায়গাটা অনেক বড় আর ওইখানে মাউন্টেন, রিভার, ফরেস্ট সবকিছুই আছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে ওই ফ্যাক্টরিটা এখনো ফিনিশ হয়নি আর জানি না কেন আমাদের প্রজেক্ট ম্যানেজার ওইখান থেকে পালিয়ে গেছে আর এই জন্য ওই প্রজেক্টটা আমরা এখন কমপ্লিট করতে পারবো না। আর এটাই হচ্ছে কারণ যে আমি ওই প্লটটা আপনাকে প্রথমে দেখাইনি। জিয়াং র্যান ভাবতেছিল এই লোকেশনটা তো অনেক ভালো আর সাথেই এই জায়গা থেকে মাউন্টেন্স আর রিভার্স অনেক কাছে, আমি যদি এই জায়গার আশেপাশে মজবুত বেড়া দেই তাহলে আমার মনে হয় না এই জায়গার আশেপাশে কেউ আসবে। আর এই জায়গাটা যেহেতু অনেক উঁচা তাই অ্যাটাককে ডিফেন্ড করা অনেক সহজ হবে আর এইখানে থাকা আনফিনিশড ফ্যাক্টরির কারণে আমার অনেক টাইম আর টাকা বেঁচে যাবে আর আমার মনে হয় জম্বির এরা আসার আগেই এই জায়গাটা আমি কমপ্লিট করে নিতে পারবো। জিয়াং র্যান বলতেছিল, আমার এই প্লটটা একদম পছন্দ হয়েছে, তো আমি এখনই কন্ট্রাক্ট সাইন করতে চাই, তুমি তাড়াতাড়ি পেপারস নিয়ে আসো, আমি এখনই পে করে দিব। জিয়াওনিং বলতেছিল, আচ্ছা ঠিক আছে স্যার, আমি পেপারস নিয়ে আসতেছি। কিন্তু তখনই জিয়াওনিং শক হয়ে যায় আরো বলতেছিল, স্যার আপনি কি বললেন? আপনি এখনই এই ফ্যাক্টরিটা কিনে নিচ্ছেন? স্যার আপনি তো এই জিনিসটা জানেন যে ওই ল্যান্ডের মধ্যে যে সকল ফ্যাক্টরি আছে সবগুলোই আনফিনিশড ফ্যাক্টরি, তো আমার মনে হয় না যে ওই ফ্যাক্টরিগুলো আপনার কাজে আসবে আর তাছাড়াও তো ওই লোকেশনটাও অনেক দূরে, তো এই ব্যাপারে কি আপনার কোনো সমস্যা হবে না? জিয়াং র্যান বলতেছিল, না এই ব্যাপারে আমার কোনো সমস্যা নাই, আমার এই ধরনেরই জমি প্রয়োজন ছিল আর তাড়াতাড়ি তুমি কন্ট্রাক্ট নিয়ে আসো যাতে আমি তাড়াতাড়ি পে করতে পারি। এইখানে আমার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে যে গোল্ডেন জেলি খাওয়ার জন্য একদম অপেক্ষা করতে পারতেছে না। কি বলেন ম্যানেজার জু, আমি ঠিক বলতেছি না? পেমেন্ট হওয়ার পর ম্যানেজার জু অবাক হয়ে গেছিল আর ও বলতেছিল, এটা কিভাবে সম্ভব? কোন ছেলে এমন পাগল কিভাবে হয়? আজ পর্যন্ত আমি কোনো লোককে ডিপোজিট স্বরূপ $30,000 দেওয়া দেখিনি। এই ছেলে একটা ফালতু জমির উপর লাখ লাখ টাকা খরচ করতেছে। এই জায়গাটা কোনো সিটির কাছেও নয় আর এই জায়গাটার পাশে কোনো হাইওয়েও নাই আর সাথে তো এই জায়গায় কোনো কনস্ট্রাকশনও করা হয়নি। এই জায়গাতে শুধুমাত্র কয়েকটা আনফিনিশ ফ্যাক্টরি আছে। আমি তো এই সত্যটা লাগিয়ে অনেক বড় একটা বিপদে পড়ে গেলাম। তো এখন কি আমাকে সত্যি সত্যি গোল্ডেন জেলি খাওয়া লাগবে নাকি? তো ম্যানেজার জু গোল্ডেন জেলি খাবে কিনা আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।